বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 4 নম্বর প্রশ্নটি। প্রশ্ন 4-এ আমাদেরকে কি বলা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের এখানে ক, খ, গ তিনটি আমাদের প্রশ্ন দেওয়া আছে। তাহলে কোন নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, আগের আমাদের যে 3 নম্বর প্রশ্নটা ছিল সেটাতে ছিল হচ্ছে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, আর এবার হচ্ছে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা যদি ক নম্বর ক, খ, গ তিনটি প্রশ্ন সমাধান করলে আমরা বুঝতে পারবো। তো আমরা সমাধানের ব্যাখ্যাটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে কি বলা আছে। প্রিয় শিক্ষার্থী, কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক গুণনীয়কগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। আমাদের গুণনের ক্ষেত্রেও কিন্তু সেটাই বলা ছিল যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে হলে তার মৌলিক যে গুণনীয়কগুলো সেগুলো জোড়ায় জোড়ায় থাকতে হবে। ঠিক আছে। এখন যদি কোনো সংখ্যা যদি কোনো গুণনীয়ক জোড়াবিহীন থাকে, তবে সেই সংখ্যাটি দিয়ে মূল সংখ্যাকে ভাগ করলেই প্রাপ্ত যে ভাগফল, সেই ভাগফলটা আমাদের কি হবে, সেই ভাগফলটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অঙ্কটি সমাধানের ধাপগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, প্রথমত আমাদের কি করতে হবে, প্রথমত সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো উৎপাদকগুলোকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে। উৎপাদকগুলোকে কি করতে হবে, জোড়ায় জোড়ায় সাজাতে হবে। আর 3 নম্বরে কি করতে হবে, আমাদের যে উৎপাদকটি জোড়াবিহীন অবস্থায় থাকবে সেই সংখ্যাটিই হবে আমাদের কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে। তো আমরা যদি ক নাম্বার প্রশ্নটা একটু সমাধান করি, আমাদের ক নাম্বারের প্রশ্নে 972 দেওয়া আছে। তাহলে প্রথমত 972কে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তো 972 হচ্ছে একটা জোড় সংখ্যা, এই কারণে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তো 2 দ্বারা ভাগ করলে হয় কত, 2 দ্বারা ভাগ করলে হয় 486। আবারও যদি আমরা 486 যেহেতু জোড় সংখ্যা, 2 দ্বারা যদি আমরা ভাগ করি হবে হচ্ছে 243। 243 কিন্তু এখন জোড় সংখ্যা নয়, তো এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, কেননা অঙ্কগুলোর যোগফল যেহেতু 3 দ্বারা বিভাজ্য। 3 আর 4 7, 7 আর 2 9, 9 3 দ্বারা বিভাজ্য, এখানে 3 দ্বারা ভাগ করতে পারবো। তো 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 81। তো 81 আবার হচ্ছে 8 আর 1 9 হয়, তো 9 3 দ্বারা বিভাজ্য, এই কারণে আবার 3 দ্বারা ভাগ করতে পারবো। তো 3 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 27। 27কে আবার আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে হয় হচ্ছে কত, 9। 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, তাই না। তো এক্ষেত্রে আমরা দেখতে পাইতেছি 2 গুণন 2, 3 গুণন 3, এরপরে আবার 3 গুণন 3, কিন্তু এই 3 হচ্ছে বিহীন। তাহলে আমরা 2 জোড়া 3 আর 1 জোড়া 2 আমরা জোড়া আকারে রেখে একটা 3 জোড়াবিহীন পাই। তাহলে এখানে দেখেন এই 3 যেহেতু জোড়াবিহীন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণনীয়ক 3 জোড়াবিহীন অবস্থায় আছে। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগ পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি, 3। এরপর যে খ নাম্বার প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে 4056, তো এটাকে প্রথমত আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু জোড় সংখ্যা 4056, তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত হয়, 2028 হয়। এখন 2028কে আবার 2 দ্বারা ভাগ করলে আমাদের হয় 1014। 1014কে আবার 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় 507। ঠিক আছে, 507কে আমরা 3 দ্বারা ভাগ করলে হয় 169। 169কে লেখা যায় 13 গুণন 13। ঠিক আছে। তো এখানে আমরা জোড়াবিহীন পাচ্ছি হচ্ছে 2 আর 3, 2 আর 3 হচ্ছে জোড়াবিহীন পাচ্ছি। তাহলে 2 আর 3 দেখেন এখানে গুণনীয়ক 2 এবং 3 জোড়াবিহীন অবস্থায় আছে, তাহলে এদের গুণফল হচ্ছে কত, 6। সুতরাং সংখ্যাটিকে আমরা যদি কি করি, 6 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে 6। ঠিক আছে। এরপরে যে আমাদের আমাদের হচ্ছে প্রশ্ন ছিল 3টা। আমরা যদি এখন গ নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি, গ নাম্বার কোশ্চেনে আমাদের 21952 দেওয়া আছে। তো প্রথমত আমরা 21952কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু 21952 এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, তো 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়, দেখেন 2 দ্বারা ভাগ করলে হয় 10,976। তো এটা আবার জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 5488। এটা আবার জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 2744। আবার জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 1372। আবার 2 দ্বারা ভাগ করতে পারবো, ভাগ করলে হয় 686।
আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 343। তো 343কে আমরা যদি এখন 7 দ্বারা ভাগ করি তাহলে হয় 49। তো 49কে লেখা যায় 7 7 49। তো এখানে দেখেন এই 2 গুণন 2 একটা জোড়া, এই 2 গুণন 2 একটা জোড়া, এই 2 গুণন 2 একটা জোড়া, 7 গুণন 7 একটা জোড়া, কিন্তু এই 7 হচ্ছে জোড়াবিহীন। এই যে আমরা নিচে এখানে দেখতে পাইতেছি, ঠিক আছে। তো এখানে দেখতে পাইতেছি যে গুণনীয়ক 7 জোড়াবিহীন অবস্থায় আছে, সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7। তো এখানে একটা টিপস হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন প্রশ্ন করবে কত দ্বারা ভাগ করলে বা কত দ্বারা গুণ করলে বা কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে, উভয় ক্ষেত্রেই নিয়মটি হচ্ছে একই, উভয় ক্ষেত্রেই নিয়মটি কি একই, অর্থাৎ জোড়াবিহীন গুণনীয়কটিই হবে উত্তর। তবে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে ভিন্ন, ঠিক আছে। তো আশা করি আমাদের আজকের আলোচনাটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।